গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি জুডিশিয়ারি থেকে পার্ট 2 অর্থাৎ হাইকোর্টটা তোমরা সঙ্গে আলোচনা করুম। হাইকোর্ট থেকে কিছু কোশ্চেন আমি তোমরা সঙ্গে আজকে শেয়ার করুম। এই কোশ্চেনটি ভালো করে পড়বা, প্লাস আমি বইয়ের কিছু পিডিএফ ডেসক্রিপশানে দিয়া দিছি, তোমরা ডাউনলোড করা লইও। ওই বইয়ের পিডিএফ থেকে যে বইয়ের পিডিএফটা দিতা মানে দিমু এই ভিডিও লাস্টে, এডিও তোমরা ভালো করে পড়বা। ভারতের সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য স্বীকৃত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অনুকরণে। অর্থাৎ কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানের বিচার বিভাগ, এই ধারণাটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অনুকরণে। আমি অনেকগুলো কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে এমন একটা ভিডিও দিছিলাম, তোমরা যারা দেখছো না ওই ভিডিওটা দেখা লইবা। যেমন মৌলিক অধিকারের ধারণা, প্রস্তাবনার নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এরপরে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এমন করে অনেকগুলো একটা পেজের ভিতরে আমি লিখি তোমরা ওই পিডিএফটা দিছিলাম। এরপরে দেখো রাজ্যের বিচার বিভাগের শীর্ষে হাইকোর্টের অবস্থান। রাজ্যের বিচার বিভাগের শীর্ষে হাইকোর্টের অবস্থান। সুপ্রিম কোর্টের অবস্থান কিন্তু রাজ্যের না, সুপ্রিম কোর্টের হলে পুরা দেশের। অর্থাৎ ভারতের সংবিধানের ঊর্ধ্বে হচ্ছে সুপ্রিম কোর্ট, আর রাজ্যের বিচার বিভাগের শীর্ষে হাইকোর্টের অবস্থান। অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত হলো হাইকোর্ট। হাইকোর্ট কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। এই দেখো, এটা হাইকোর্ট তালিকাভুক্ত বিষয়, কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। বর্তমানে ভারতে 25টি হাইকোর্ট আছে। বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট আছে? 25টি। সংবিধানের 214 নং ধারা অনুসারে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। তাহলে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, এটা কত নং ধারায় আছে? সংবিধানের 214 নং ধারায়। দেখো 217 নং ধারা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ সম্পর্কে বলা হয়েছে। এরপর আগের কোশ্চেনটা একটু দেখো ভালো করে। এটি দেখো, সংবিধানের 214 নং ধারা অনুসারে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, এটা হচ্ছে 214 নং। আর 217 নং ধারা হাইকোর্টের বিচারপতির কথা আছে 217 নং ধারায়। আর হাইকোর্টের কথা আছে 214 নং ধারায়। এরপরে কোন হাইকোর্টে কতজন বিচারপতি থাকবেন সেই সংখ্যা নির্ধারণ করেন কে? রাষ্ট্রপতি। কোনো হাইকোর্টে কতজন বিচারপতি থাকবেন সেই সংখ্যা কে নির্ধারণ করেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকেও নিয়োগ করেন, আবার রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদেরও নিয়োগ করেন। হাইকোর্টের প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদেরও রাষ্ট্রপতি নিয়োগ করেন। হাইকোর্টের বিচারপতিদের কার্যভার গ্রহণ করার পূর্বে শপথ গ্রহণ করতে হয় রাজ্যপালের কাছে। ভালো করে বুঝা দেখো, নিয়োগ করেন হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কিন্তু রাষ্ট্রপতি, আর শপথ গ্রহণ করেন রাজ্যপালের কাছে। হাইকোর্ট রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে 227 নং ধারায়। হাইকোর্ট রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কত নং ধারায় কাজ করে? 227 নং ধারায়। হাইকোর্টের একজন বিচারক 62 বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন, তবে তার আগে তিনি নিজে পদত্যাগ করতে পারেন বা পার্লামেন্টের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন। এই কোশ্চেনটা একটু দেখো। হাইকোর্টের একজন বিচারক 65 বছর বয়স পর্যন্ত অর্থাৎ তার স্বপদে বহাল থাকতে পারেন, তবে তার আগে তিনি নিজে পদত্যাগ করতে পারেন কিংবা রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন। তাহলে হাইকোর্টের বিচারপতির অপসারণ পদ্ধতি কার অনুমোদন ক্রমে হয়? রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে। হাইকোর্টের নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষা করার জন্য 5 প্রকার লেখা জারি করতে পারেন। হাইকোর্ট নাগরিকদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলো রক্ষা করার জন্য কত প্রকার লেখা জারি করতে পারেন? 5 প্রকার। আর কত নং ধারায়? 226 নং ধারা। আর সুপ্রিম কোর্ট কত নং ধারায় লেখা জারি করেন? সুপ্রিম কোর্ট হচ্ছে 232 নং ধারা অর্থাৎ 32 নং ধারায়, আর হাইকোর্ট 226 নং ধারায়। এবার কি কি লেখো? বন্দি প্রত্যক্ষীকরণ, এই দেখো বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণ। এটা ভালো করে দেখবা। হাইকোর্ট নাগরিকদের 5 প্রকার লেখা জারি করেন। কি কি? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণ। হাইকোর্টের 4টি এলাকা আছে। হাইকোর্টের কটি এলাকা? 4টি এলাকা। সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকাটি হাইকোর্টের নেই। সুপ্রিম কোর্টের যে পরামর্শদান এলাকা, ওই পরামর্শদান এলাকাটা হাইকোর্টের নেই।
এরপরে 2013 সালে মণিপুর, মেঘালয়, ত্রিপুরা হাইকোর্ট গঠিত হয়েছে। তাহলে ত্রিপুরাতে হাইকোর্ট কত সালে গঠিত হয়েছে? 2013 সালে। মণিপুর, মেঘালয়, ত্রিপুরা এই তিনটা স্টেটে হাইকোর্ট 2013 সালে গঠিত হয়েছে। ত্রিপুরা হাইকোর্ট গঠিত হয়েছিল 2013 সালে 23শে মার্চ। বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মেহতা। তোমরা এই কোশ্চেনটা একটু দেখো, বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি। এটা আমি যখন পড়ছিলাম ওইখান থেকে আমি মোবাইল থেকে দেখা মনে হয় লিখছি। তোমরা এটা একটু দেখা লইবা, রিসেন্ট এই বিচারপতিটা আছে কিনা এটা একটু দেখা লইবা। সবচেয়ে প্রাচীনতম হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট। এবারও বিচার বিভাগ থেকে, জুডিশিয়ারি থেকে 2022 সালে টেট পরীক্ষা একটা কোশ্চেন আসছিল হাইকোর্টগুলো পরপর সাজানো লাগা। কলকাতা হাইকোর্ট, মাদ্রাজ, চেন্নাই এমন করে আসছিল। সর্বশেষ তেলেঙ্গানা হাইকোর্ট গঠিত হয়েছিল। সর্বশেষ 25তম হাইকোর্টের মধ্যে বর্তমানে ভারতের 25টা হাইকোর্ট আছে, এর মধ্যে সর্বশেষ অর্থাৎ 25তম হাইকোর্ট হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট। এটা কবে গঠিত হয়েছিল? 2019 সালে 1 জানুয়ারি। 2019 সালের 1 জানুয়ারি। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কেবল দিল্লির নিজস্ব হাইকোর্ট আছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কার নিজস্ব হাইকোর্ট আছে? দিল্লির। জেলার সর্বোচ্চ দেওয়ানি আদালত কি? এই কোশ্চেনটা দেখো। জেলার সর্বোচ্চ দেওয়ানি আদালত জেলা জজের আদালত। জেলা জজের আদালত হচ্ছে দেশের জেলা সর্বোচ্চ আদালত। দেওয়ানি মামলার বিচারের জন্য সর্বনিম্নে অবস্থান করে ন্যায় পঞ্চায়েত। দেওয়ানি মামলার বিচারের জন্য সর্বনিম্নে কি অবস্থান করে? ন্যায় পঞ্চায়েত। জেলা জজকে কে নিয়োগ করেন? জেলা জজকে নিয়োগ করেন রাজ্যপাল। ভূমি, বিষয় সম্পত্তি সংক্রান্ত মামলার বিচার হয় দেওয়ানি আদালতে। তাহলে ভূমি সংক্রান্ত অর্থাৎ জায়গা জমি নিয়ে যদি কোনো মামলা হয় সেটা কোথায় বিচার হয়? দেওয়ানি আদালতে। আর খুন, হত্যা ইত্যাদি মামলার বিচার হয় ফৌজদারি আদালতে। ভারতের মুম্বাই ও চেন্নাই হাইকোর্টের মূল এলাকা আছে। আমি আছে না এই লাইনটি কিন্তু কোশ্চেন প্লাস অ্যান্সার এমন করেও লেখন যাইতো। আমি বইয়ের থেকে প্রথমে আমি বইয়ের থেকে পুরো ডিটেলস পড়ছি। ডিটেলস পড়া এরপর আমার কাছে যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট লাগছে ওই কোশ্চেনটিও আমি লিখছি। আর যেটি আমার কাছে ইম্পর্টেন্ট লাগছে না এটি লিখছি না। তোমরা আমি কিন্তু বইয়ের পিডিএফও দিয়ে দিমু ডেসক্রিপশানে, তোমরা ডাউনলোড করা লইবা। বইয়ের থেকে ডিটেলসটা পড়বা। পড়া তোমরা যদি আরও কোশ্চেন পাও এটিও লেখা লইবা। ভারতের প্রথম লোক আদালতের কাজ শুরু হয় দিল্লিতে। লোক আদালতের উদ্ভাবন হয় 1985 সালে। লোক আদালতের প্রস্তাব উত্থাপন করেন PN ভগবতী। লোক আদালত গঠনের প্রস্তাবকে উত্থাপন করেন PN ভগবতী। লোক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না। কোন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না? লোক আদালতের। সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করেন লোক আদালত। এরপরে এই কোশ্চেনটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। যদি ন্যায়ের আলো নির্বাপিত হয় তবে ভয়ঙ্কর অন্ধকার নেমে আসবে। উক্তিটি কার? উক্তিটি লর্ড ব্রাইসের। ভারতের সুপ্রিম কোর্ট যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী। এই উক্তিটি কার? উক্তিটি AK আয়ারের। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী। এই উক্তিটি AK আয়ারের। সবগুলো কোশ্চেনই ইম্পর্টেন্ট। বর্তমানে ভারতে হাইকোর্টের মূল এলাকায় ফৌজদারি মামলার বিচার হয় না। বর্তমানে ভারতে হাইকোর্টের মূল এলাকায় ফৌজদারি মামলার বিচার হয় না। হাইকোর্টের মূল এলাকায় কেবলমাত্র দেওয়ানি মামলা হয়। তাহলে হাইকোর্টের মূল এলাকায় কি মামলা হয়? দেওয়ানি মামলা। আর ফৌজদারি মামলা হাইকোর্টের মূল এলাকায় হয় না। এরপরে এগুলো গেছে বইয়ের কোশ্চেন। এবার ইউটিউব থেকে যে কোশ্চেনগুলো লিখছি এটিও আমি তোমরা সঙ্গে শেয়ার করতেছি। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি কোন দেশের সংবিধান অনুসারে গৃহীত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতি দ্বারা। তাহলে আগের কোশ্চেনটা দেখো, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি কোন দেশের সংবিধান অনুসারে গৃহীত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতি দ্বারা। আর সুপ্রিম কোর্টের বিচারপতি শপথ গ্রহণ করেন কার কাছে? রাষ্ট্রপতির কাছে। কিন্তু হাইকোর্টের বিচারপতি শপথ গ্রহণ করেন রাজ্যপালের কাছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের নিয়োগের সময় রাষ্ট্রপতি কার পরামর্শ মেনে নিতে বাধ্য হন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময় কত বছর? 65 বছর। হাইকোর্টের বিচারপতিদের 62 বছর। যে কোনো দুটি রাজ্যের বিরোধ হলে কে নিষ্পত্তি করতে পারেন? সুপ্রিম কোর্ট। দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য সর্বনিম্ন আদালত কোনটি? পঞ্চায়েত। ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা কে ছিলেন? ফার্স্ট ল অফিসার অ্যাটর্নি জেনারেল।
স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? হরিলাল কানিয়া। শেষ। তো আমি বইয়ের থেকেও যে যে কোয়েশনগুলো লিখছি এগুলোও তোমরা দিয়া দিছি পিডিএফ, আর ইউটিউব থেকেও কিছু কোয়েশ্চেন লিখছি। ইউটিউব থেকে এডি পাইছি, ধরো আরও পাইছি যেগুলো মিল আছে এডি আমি আর লিখছি না। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। পলিটিক্যাল থেকে বিচার বিভাগটা আমি তোমরা মানে বিচার বিভাগ থেকে যে যে কোয়েশ্চেনগুলো আসে সচরাচর ওই কোয়েশ্চেনগুলো আমি তোমরা সঙ্গে আলোচনা করা শেষ। এই পার্ট 1 পার্ট 2, পার্ট 1-এ সুপ্রিম কোর্ট, পার্ট 2-তে হাইকোর্ট, এগুলো পড়লে আশা করি হয়ে যাব। আর বইয়ের পিডিএফ তো আমি দিয়ে দিছি, পিডিএফ থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে জেরক্স করে এরপরে এটি একটু পড়ে লইবা, তাহলে কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাব। আর তোমরা আগের ভিডিওতেও আমি কইছি ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনের লাগা দ্য ওয়ে অফ সলিউশন, এই চ্যানেলটা ফলো করিবা। ওই চ্যানেলে 17-18টার মতো ভিডিও আছে, ওই ভিডিওগুলো খাতার মধ্যে লেখা লইবা, তাহলে একদম ভারতের সংবিধান একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাব। নেক্সট ভিডিওতে আমি গণমাধ্যমটা দিব। পলিটিক্যালের সিলেবাসের মধ্যে দেখবা গণমাধ্যম আছে, ওই গণমাধ্যমটা আর লিঙ্গ বৈষম্য, এই দুইটা টপিক তোমরা সঙ্গে আলোচনা করুম, প্লাস পিডিএফ দিয়ে দেবো। তোমরা অনেকেই আমারে কমেন্ট করতে আসো দিদি হিস্ট্রি দ, সিডিপি দ, আমি মানে একদিন এটা করে করে দিমু। আর যেহেতু এই বছর পরীক্ষা হইতো না, এত টেনশন নাই, আস্তে ধীরে সবাই ভালো করে পড়ো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, থ্যাংক ইউ।